আজকের দিনে দাঁড়ায় যখন আমরা দেই ছাত্র রাজনীতি নামে মাস্তানি বা ক্ষমতার অপব্যবহার কিংবা ধরেন ২৪-এর গণ অভ্যুত্থানের পরপর দেশব্যাপী যা চলতাছে, তখন খান আতার সেই ডায়লগটা কানে বাজে, আবার তোরা মানুষ। ১৯৭১ সাল ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হইল। মানুষ রক্ত দিল অকাতরে, ইজ্জত দিল, ম্যাপে একটা নতুন নাম লিখল বাংলাদেশ। সবার চোখে তখন সোনালী স্বপ্ন, দেশটা হইব সোনার বাংলা, যেখানে শোষণ থাকবো না, অন্যায় থাকবো না। কিন্তু বস, সিনেমার চিত্রনাট্য আর বাস্তব জীবন তো এক না। দেশ স্বাধীন হওয়ার ঠিক ১-১.৫ বছরের মধ্যেই সিনারিওটা পাল্টায় গেল অদ্ভুতভাবে। ৭২-৭৩ সালের সেই উত্তাল সময়টার কথা একবার ভাবেন। চায়ের দিকে অস্ত্রের ঝনঝনানি, লুটপাট, হাইজ্যাক আর আদর্শ বনাম আদর্শহীনতার এক অদ্ভুত জগাখিচুড়ি। ঠিক সেই একটা সময় ৭৩ সাল খান আতাউর রহমান, যারে আমরা খান আতা নামেই চিনি, রিলিজ দিল এক সিনেমা, আবার তোরা মানুষ। আজকের দিনে বৈশা হয়তো এই সিনেমার ইম্প্যাক্টটা পুরাপুরি বোঝা কঠিন, কিন্তু বিশ্বাস করেন এইটা জাস্ট একটা সিনেমা না রে ভাই, এইটা হইল সেই সময়ের একটা জলজ্যান্ত দলিল। পরিচালক খান আতা সোজা আঙ্গুল দিয়ে দেখাইছেন যুদ্ধ শেষ, কিন্তু আসল যুদ্ধ কেবল শুরু। আসেন ইতিহাসের সেই ধুলাঝাইরা খান আতার এই মাস্টারপিস আর সেই সময়ের অস্থিরতা নিয়ে একটু পোস্টমর্টেম করি। সিনারিওটা একবার কল্পনা করেন। ৭৩ সাল, সদ্য স্বাধীন দেশ, কিন্তু বাস্তবে দেখা গেল এক অদ্ভুত অরাজকতা। একদল যুবক যারা যুদ্ধে গেছিল কিংবা 16 ব্রিগেড, তারা হঠাৎ করেই বিপদগামী হয়ে গেল। তার হাতে স্টেন গান, কিন্তু মনে দেশ গড়ার স্বপ্ন নেই, আছে শুধু পাওয়ার প্র্যাকটিস আর ফার্স্টেশন। শিক্ষাঙ্গনে নকলের মহোৎসব, জোর যার মুল্লুক তার অবস্থা। পেটের দায়ে রাগের বশবর্তী হয়ে তরুণরা ছিনতাই আর মাস্তানির পথে নামল। খান আতা তখন ইন্ডাস্ট্রির বাঘালো। তিনি বুঝলেন, এখনই যদি এই যুবককে থামানো না যায়, তাইলে জাতির কপালে শনি আছে। এই সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি বানাইলেন আবার তোরা মানুষ। সিনেমার নামটাই দেখেন, একটা ডাইরেক্ট থাপ্পড়, মানে তোমরা মানুষ ছিলা, যুদ্ধের সময় অমানসিক কষ্ট করছো, ত্যাগ করছো, তিতিক্ষা করছো, বীরের মতো লড়ছো, কিন্তু এখন স্বাধীন হওয়ার পর ক্ষমতার লোভে আবার জানোয়ার হয়ে গেছো। তাই আবার তোরা মানুষ হও। গল্পের ভিতরে গল্প, হিরো যখন ভিলেন। গল্পটা আগাইছে একটা কলেজ আর 7 জন তরুণ মুক্তিযোদ্ধারে কেন্দ্র কইরা। এই 7 জন লিডার হইলেন আমাদের মিয়া ভাই খ্যাত ফারুক। এরা যুদ্ধের সময় বীরা ছিল, কিন্তু যুদ্ধের পর এরা বইখা গেছে। ক্যাম্পাসে এরা মাস্তানি করে, জোর কইরা পাশ করতে চায়, পরীক্ষার হলে পিস্তল ঠেকায়া নকল করে। এগো ধারণা আমরা দেশ স্বাধীন করছি, এই সার্টিফিকেট, এই ডিগ্রি আমাগো এমনিতেই পাও না। অন্যদিকে আছেন প্রিন্সিপাল স্যার খান আতা নিজেই। তিনি হইলেন সেই ওল্ড স্কুল আদর্শবান মানুষ, যিনি বিশ্বাস করেন দেশ স্বাধীন করলেই সব মাফ হয়ে যায় না, মানুষ হইতে হয়। গল্পে কনফ্লিক্টটা লাগে তখন যখন প্রিন্সিপাল স্যার এগো অন্যায়ের বিরুদ্ধে মেরুদণ্ড সোজা কইরা দাঁড়ান। তিনি এগো বুঝাইতে চান অস্ত্র জমা দিলেও মগজের ট্রেনিংটা এখনও বাকি, দেশ স্বাধীন করা কঠিন, দেশ গড়া আরও কঠিন। খান আতা এই সিনেমায় যে অভিনয়টা দিছে না, তিনি এইখানে বিবেকের প্রতীক। তিনি সেই অভিভাবক যিনি জানেন তার সন্তানরা পথ হারাইছে, কিন্তু তিনি হাল ছাড়েন না। তার ডায়লগ ডেলিভারি হয়তো আজকের দিনে একটু মেলোড্রামাটিক বা যাত্রাপালা স্টাইলের মনে হইতে পারে, কিন্তু ইমোশনটা ছিল 100% রিয়েল। তিনি যখন বলেন তোদের এই অরাজকতা দেখার জন্য আমি বাঁচতে চাই না, তখন হলের দর্শকরা কাঁপা উঠছিল। আর নায়ক ফারুক তখন তিনি টকবগে যুবক, তার চরিত্রটাই ছিল অ্যাংরি ইয়াং ম্যান। সে ফার্স্ট্রেটেড, সে মনে করে সমাজ তাকে ঠকাইতেছে। চোখের সামনে দেখতেছে রাজাকাররা পুনর্বাসিত হইতেছে, দুর্নীতিবাজরা আঙ্গুল ফিলা কলা গাছ হইতেছে, ঘরে খাওয়ান নাই, মানুষ ক্ষুধায় মরতেছে, আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ 2 বছরের মধ্যে অবহেলিত। ফারুকের চোখের এক্সপ্রেশন আর গলার আওয়াজে সেই সময়ের যুব সমাজের রাগ, অভিমানটা পারফেক্টলি ফুটে উঠছিল। সে ভিলেন না, সে মূলত একজন মিসগাইডেড হিরো। এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেটা শুনলে আপনার চোখ কপালে উঠব। এই সিনেমায় যারা ফারুকের সাঙ্গপাঙ্গ বা মুক্তিযোদ্ধা বন্ধুর চরিত্রে অভিনয় করছিলেন, যেমন রাইসুল ইসলাম আসাদ, আল মানসুর, এরা কিন্তু রিয়েল লাইফেও মুক্তিযোদ্ধা। রাইসুল ইসলাম আসাদ তখনও আসাদ হয়ে ওঠেন নাই, সদ্য যুদ্ধ ফেরত ক্র্যাক প্লাটুনের সদস্য। তারে ধৈরাই না
সিনেমায় নামানো হয়েছিল। আসাদ ভাই তো প্রথমে রাজি হন নাই, পরে খান আতার ধমকে নাকি ক্যামেরার সামনে দাঁড়াইছিলেন। তাকে বডি ল্যাঙ্গুয়েজে, অস্ত্রধারের স্টাইলে একটা ন্যাচারাল ব্যাপার ছিল, কারণ তারা তো সত্যি সত্যি যুদ্ধ করে আসছিলেন। খান আতা চাইছিলেন সিনেমায় যেন কৃত্রিমতা না থাকে, তাই তিনি বাইছা নিছিলেন ঢাকা কলেজের ক্যাম্পাস আর আসল মুক্তিযোদ্ধা। ববিতা এখানে প্রেমিকা, সহপাঠী। তার চরিত্রটা খুব বেশি ডমিনেন্ট না হইলেও সে আসিল সেই আয়না যার সামনে দাঁড়াইলে এই বিপদগামী যুবকরা নিজেকে কদর্য রূপটা দেখতে পাইত। খান আতা মানেই তো বস, মিউজিকের জাদুকর। এই সিনেমার গানগুলো জাস্ট ইতিহাস। শাহনাজ রহমতুল্লাহর গলায় এক নদী রক্ত পেরিয়ে গানটা শুনলে আজকেও কলিজাটা মোচড় দিয়া ওঠে। গানের লিরিক্স বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, যেন সিনেমার পুরো থিমটারেই রিপ্রেজেন্ট করে। এই গানটা দর্শক করে মনে করায়া দেয় যে এত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতারে এইভাবে নষ্ট হইতে দেওয়া যায় না। গানটা যখন বাজে তখন সিনেমার ক্যারেক্টারগো বর্তমান কর্মকাণ্ডের লগে যুদ্ধের ত্যাগের একটা দারুণ বৈপরীত্য তৈরি হয়। পলিটিক্যাল রিস্ক আর খান আতার সাহস, এই জায়গাটা খুব সেন্সিটিভ রে ভাই। ৭৩ সাল আওয়ামী লীগ ক্ষমতায়, বঙ্গবন্ধু জীবিত এবং ক্ষমতায়, সেই সময় দাঁড়ায় এমন একটা সিনেমা বানানো যেইখানে দেখাইতেছে মুক্তিযোদ্ধারা দুর্নীতি করতেছে, লুটপাট করতেছে, খাদ্য গুদামে মজুত করতেছে, মানুষ না খায়া মরতেছে। এইটা ছিল বিশাল কলিজার একটা বিষয়। সিনেমাটা পলিটিক্যালি এটা কিউ দিছিল। খান আতা দেখাইছেন পলিটিক্যাল লিডাররা বা সমাজপতিরা কেমনে কইরা মুক্তিযোদ্ধাকে ব্যবহার করছে, অথবা মুক্তিযোদ্ধারা নিজেরাই কেমনে পলিটিক্যাল পাওয়ারের অপব্যবহার করছে। এইটারে বলা যায় পোস্ট ওয়ার ট্রমা বা পলিটিক্যাল ডিকেই। এর প্রথম ভিজুয়াল ডকুমেন্ট। অনেকেই কন খান আতা এই সিনেমার মাধ্যমে নিজেরে সেফ করতে চাইছেন, কারণ যুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে বিতর্ক ছিল। সমালোচকরা বলেন তিনি নাকি মুক্তিযোদ্ধাকে নেতিবাচকভাবে দেখায়া অপমান করছেন। আবার কেউ কেউ বলেন এইটা ছিল তার এক ধরনের প্রায়শ্চিত্ত। কিন্তু বস, উদ্দেশ্য যাই হোক, তিনি যা দেখাইছেন তা ছিল সেই সময়ের নগ্ন সত্য। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখাইছেন স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা না। বঙ্গবন্ধু সরকার একটা পজিটিভ দিক ছিল, তারা শিল্পীকে কিছু স্বাধীনতা দিছিল, যার ফলে এই সিনেমাটা আলোর মুখ দেখতে পারছিল। এইটা ছিল একটা পলিটিক্যাল স্যাটায়ার বা ওয়ার্নিং, যা আমরা তখন হয়তো পুরাপুরি বুঝি নাই। সময়ের দলিল বর্তমান প্রাসঙ্গিকতায় গল্পের মোড় ঘুরা যায় যখন এই বইখা যাওয়া ছেলেরা ধীরে ধীরে তাকে ভুল বুঝতে পারে। বিশেষ করে ক্লাইম্যাক্সে যখন প্রিন্সিপাল স্যারের লগে তাকে সংঘাত চরমে পৌঁছায় আর শেষমেশ তারা নিজেকে ভুল স্বীকার কইরা অস্ত্র সমর্পণ করে। ওই সিনটা দেখলে গায়ের লোম খাড়ায় যায়। খান আতা বুঝাইয়া দেন অস্ত্র জমা দিয়াও যুদ্ধ করা যায়। সেই যুদ্ধ দেশ গড়ার। দেশ গড়ার যুদ্ধে অস্ত্র লাগে না, মস্তিষ্ক লাগে। আবার তোরা মানুষও শুধু একটা সিনেমা না, এইটা এমন একটা সময়ের আর্তনাদ যেই সময় আর্তনাদ করতে পারতো না মানুষ। টেকনিক্যালি হয়তো আজকের সিনেমার লগে তুলনা হইব না। ক্যামেরা ওয়ার্ক সাধারণ, এডিটিং স্লো, কিন্তু এর আত্মাটা ছিল খাঁটি। আজকের দিনে দাঁড়ায় যখন আমরা দেই ছাত্র রাজনীতি নামে মাস্তানি বা ক্ষমতার অপব্যবহার, কিংবা ধরেন ২৪-এর গণ অভ্যুত্থানের পরপর দেশব্যাপী যা চলতাছে, তখন খান আতার সেই ডায়লগটা কানে বাজে, আবার তোরা মানুষ। এই সিনেমাটা আমাকে মনে করায় দেয় স্বাধীনতা অর্জন করা কঠিন, কিন্তু রক্ষা করা, স্বাধীনতার মান রাখা আরও কঠিন। যদি ক্লাসিক বাংলা সিনেমা বুঝতে চান আর মুক্তিযুদ্ধের পরবর্তী রিয়েলিটি চেক পাইতে চান, তাইলে এই সিনেমাটা মাস্ট ওয়াচ। এটা কেবল বিনোদন না, এইটা ৭৩ সালের বাংলাদেশের এক্স-রে রিপোর্ট। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।